ব্রাসেলস, বেলজিয়াম। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে আজ জানালার বাইরে ভারী তুষারপাত হচ্ছে। সাদা বরফে ঢেকে গেছে ব্রাসেলসের রাজপথ। কিন্তু এই হাড় কাঁপানো শীতের চেয়েও এক অদৃশ্য আতঙ্কে জমে আছে ইউরোপের শীর্ষ কূটনীতিকদের রক্ত। ছুটির আমেজ কাটিয়ে তারা যখন দপ্তরে ফিরেছেন, তখন তাদের সামনে এক নতুন পৃথিবী, যে পৃথিবী আর আন্তর্জাতিক আইন বা মানবাধিকারের পুরনো নিয়মে চলে না। এই নতুন পৃথিবীর নিয়মে এখন একটাই, ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা। মাত্র কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমন এক কথা বলেছেন, যা শোনার পর আটলান্টিকের এপারে অর্থাৎ ইউরোপে নেমে এসেছে পিনপতন নীরবতা। ট্রাম্প সরাসরি বলেছেন, আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন আমার নেই। আমাকে থামানোর মতো একমাত্র শক্তি হল আমার নিজের নৈতিকতা। ভাবা যায় যে আমেরিকা গত ৮০ বছর ধরে বিশ্বকে শিখিয়েছে আইন, গণতন্ত্র আর মানবাধিকারের কথা, সেই আমেরিকার প্রেসিডেন্ট আজ বলছেন আইন নয়, তার ইচ্ছাই শেষ কথা। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কমান্ডো স্টাইলে তুলে নিয়ে আসা, গ্রিনল্যান্ড কিনে নেয়ার জন্য ডেনমার্কে চাপ দেয়া আর নেটোর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসবই ট্রাম্পের নিউ ওয়ার্ল্ড অর্ডারের অংশ। ইউরোপের নেতারা বুঝতে পারছেন তাদের দীর্ঘদিনের মিত্র আমেরিকা আজ আর তাদের বন্ধু নেই, বরং ওয়াশিংটন ডিসি থেকে ভেসে আসা বার্তাগুলো ইউরোপের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেন ৮০ বছরের পুরনো বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে ইউরোপের দিকেই বন্দুক তাক করছেন ট্রাম্প? কেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের বিরুদ্ধে ঘোষণা করেছেন এক আদর্শিক যুদ্ধ? আর কেনই বা ইউরোপীয় নেতারা মনে করছেন তারা এখন এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে? আমেরিকার এই ভুল বদল এবং ইউরোপের অসহায়ত্বের পেছনের কারণগুলোই জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। মার্চ ১৯৪৭, ওয়াশিংটন ডিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধোঁয়া তখনও ইউরোপের আকাশ থেকে পুরোপুরি কাটেনি। লন্ডন থেকে বার্লিন, বিশাল সব শহর তখন ধ্বংসস্তূপ। মানুষ তখনও জানে না হিটলারের পতনই শেষ কথা, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপদ। ঠিক সেই চরম অনিশ্চয়তার মুহূর্তে মার্কিন কংগ্রেসের পোডিয়ামে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। সেদিন তিনি মাত্র ১৮ মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন, কিন্তু সেই ১৮ মিনিটই বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাসের গতিপথ। ট্রুম্যান সেদিন স্পষ্টভাবে বলেছিলেন, মুক্ত বিশ্বকে রক্ষা করার দায়িত্ব এখন আমেরিকার। তিনি কথা দিয়েছিলেন আটলান্টিকের ওপারে থাকা ইউরোপকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম এবং যে কোনো আগ্রাসন থেকে রক্ষা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ভাষণ থেকে জন্ম নিয়েছিল এক অলিখিত চুক্তি। চুক্তিটি ছিল খুবই সরল। আমেরিকা দেবে নিরাপত্তা আর মার্শাল প্ল্যানের অধীনে ডলার, আর বিনিময়ে ইউরোপ দেবে নিঃশর্ত আনুগত্য। এই ভিত্তির উপর দাঁড়িয়েই গড়ে উঠেছিল নেটো, বিশ্বব্যাংক, IMF এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো। পশ্চিমা বিশ্ব একে নাম দিয়েছিল রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা। গত ৮০ বছর ধরে ইউরোপের নেতারা বিশ্বাস করে এসেছিলেন রোম বা প্যারিস আক্রান্ত হলে সবার আগে এগিয়ে আসবে ওয়াশিংটন। এটি ছিল তাদের কাছে এক কথায় ধ্রুব সত্য। কিন্তু ২০২৫ ডিসেম্বরে হোয়াইট হাউস থেকে প্রকাশিত হল আমেরিকার নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, NSS বা জাতীয় নিরাপত্তা দলিল। ইউরোপের কূটনীতিকরা যখন এই দলিলটি হাতে পেলেন, তখন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। পুরো দলিলে আমেরিকা তার ৮০ বছরের পুরনো অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। কিন্তু সবচেয়ে বড় আঘাতটি লুকিয়েছিল একটি সামান্য জ্যোতিচিহ্নে। দলিলে রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার কথাটিকে লেখা হয়েছে ইনভার্টেড কমার ভেতরে, এবং তার আগে বসানো হয়েছে সো কল্ড বা তথাকথিত শব্দটি। কূটনীতির ভাষায় এর চেয়ে বড় অপমান আর হতে পারে না। একে বলা হচ্ছে ডিলিজিটিমাইজেশন বাই পাংচুয়েশন মার্ক। অর্থাৎ আমেরিকা বুঝিয়ে দিল যে ব্যবস্থার উপর ভর করে ইউরোপ গত ৮ দশক ধরে শান্তিতে ঘুমিয়েছে, ট্রাম্পের আমেরিকার কাছে তা এখন একটি রসিকতা বা অপ্রয়োজনীয় বোঝা ছাড়া আর কিছুই নয়। দলিলটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আমেরিকার পররাষ্ট্রনীতির এলিট বা অভিজাতরা এতদিন দেশকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জালে আটকে রেখেছিল, যা আমেরিকার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। তবে এই ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল আরও কয়েক মাস আগে। ফেব্রুয়ারি ২০২৫, মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। বিশ্বের তাবর তাবর নেতারা সমবেত হয়েছেন হোটেল বায়োরিশার হফে। মঞ্চে উঠলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সবাই আশা করেছিল তিনি হয়তো বন্ধুত্বের বার্তা দেবেন,
কিন্তু তিনি যা বললেন তা ছিল ইউরোপের বুকে সরাসরি ছুরি চালানোর মতো। ভ্যান্স ইউরোপীয় নেতাদের চোখের দিকে তাকিয়ে বললেন, ইউরোপের আসল শত্রু রাশিয়া নয়, আসল শত্রু লুকিয়ে আছে আপনাদের ভেতরেই। তিনি আঙুল তুললেন ইউরোপের উদারপন্থী সরকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানবাধিকার সংগঠনগুলোর দিকে। তিনি তাদের আখ্যায়িত করলেন লেফটিস্ট লিবারেল নেটওয়ার্ক হিসেবে। তিনি বললেন, যারা জাতীয়তাবাদকে দমন করে গ্লোবাল ভ্যালুজের কথা বলে তারাই আসল বিপদ। ফ্রান্সের বিখ্যাত পত্রিকা লে মন্ড পরদিন শিরোনাম করল, এটি ইউরোপের বিরুদ্ধে আমেরিকার আইডিওলজিক্যাল ওয়ার বা আদর্শিক যুদ্ধ ঘোষণা। ভ্যান্স সেদিন বুঝিয়ে দিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন ইউরোপকে আর মিত্র হিসেবে দেখে না, বরং তাদের দেখে প্রতিযোগী বা কখনো কখনো আদর্শিক শত্রু হিসেবে। আর 2026 সালের জানুয়ারিতে এসে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে। ওয়াশিংটনের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ভিক্টোরিয়া কোর্স বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে নিষ্ঠুর সত্যটি তুলে ধরেছেন। তিনি বলছেন, 1947 সালে যখন ওই ব্যবস্থা তৈরি হয়েছিল তখন চীন কোনো হুমকি ছিল না। পৃথিবী বদলে গেছে। 80 বছর আগের নিয়ম দিয়ে আজকের আমেরিকা চলবে না। তার কথার সহজ অর্থ হল, ট্রাম্পের আমেরিকা এখন গ্রেট পাওয়ার পলিটিক্সে বিশ্বাসী। এখানে ছোট দেশ বা জোটের কোনো মূল্য নেই। এখানে কেবল শক্তিশালী রাষ্ট্রগুলো যেমন আমেরিকা, চীন বা রাশিয়ার স্বার্থই শেষ কথা। হ্যারি ট্রুম্যান যে মশাল জ্বালিয়েছিলেন 1947 সালে, ডোনাল্ড ট্রাম্প 2026 সালে এসে তা নিভিয়ে দিলেন। ইউরোপ হঠাৎ আবিষ্কার করল তারা এখন এক ভয়াবহ ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে, আর তাদের মাথার উপর থেকে ছাতাটি সরিয়ে নেওয়া হয়েছে। কারাকাস, ভেনিজুয়েলা। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আকাশ কেঁপে উঠল হেলিকপ্টারের বিকট শব্দে। এটি সাধারণ কোনো সামরিক মহড়া নয়, এটি ছিল আধুনিক ইতিহাসের অন্যতম নজিরবিহীন এক অভিযানের মুহূর্ত। আকাশে তখন চক্কর দিচ্ছে আমেরিকার ডেল্টা ফোর্সের হেলিকপ্টার, আর তাদের ব্যাকআপ দিচ্ছে 150টিরও বেশি যুদ্ধবিমান। লক্ষ্যবস্তু কোনো সাধারণ সন্ত্রাসী বা বিদ্রোহী নেতা নন। লক্ষ্যবস্তু খোদ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হলিউড মুভিতে আমরা এমন দৃশ্য প্রায়ই দেখি, কিন্তু বাস্তবে এক দেশের কমান্ডো বাহিনী অন্য দেশের প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আসছে, এমন ঘটনা আধুনিক ভূরাজনীতিতে অকল্পনীয়। কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই, কোনো আন্তর্জাতিক আদালতের পরোয়ানা ছাড়াই এবং জাতিসংঘের তোয়াক্কা না করেই ডোনাল্ড ট্রাম্প এই অপারেশনটি চালিয়েছেন। পরদিন সকালে এই খবর যখন আটলান্টিকের ওপারে ইউরোপে পৌঁছালো, তখন প্যারিস, বার্লিন আর লন্ডনের ক্ষমতার করিডোরে নেমে এলো পিনপতন নীরবতা। স্বাভাবিক সময় হলে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ বা ব্রিটেন এমন ঘটনার তীব্র নিন্দা জানাত। তারা একে সার্বভৌমত্বের লঙ্ঘন বা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে গলা ফাটাত। এবার শোনা গেল কেবল ভয়ের নিস্তব্ধতা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যিনি পেশাগত জীবনে একজন মানবাধিকার আইনজীবী ছিলেন এবং বিরোধী দলে থাকাকালে ট্রাম্পের নীতির কঠোর সমালোচক ছিলেন, তিনিও এবার মুখে কুলু পেটেছেন। সাংবাদিকরা যখন তাকে এই অপারেশনের বৈধতা নিয়ে প্রশ্ন করলেন, তিনি কোনো উত্তর দিতে সাহস পেলেন না। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরেও দেখা গেল লেজে গোবরে অবস্থা। ইইউ এর শীর্ষ কূটনীতিক কায়া কালাস একটি দায়সারা বিবৃতি দিয়ে কেবল সংযম প্রদর্শনের আহ্বান জানালেন, কিন্তু সেই দুর্বল বিবৃতিতে সই করতেও অস্বীকৃতি জানালো হাঙ্গেরি। অর্থাৎ ইউরোপের নিজের ঘরেই ফাটল স্পষ্ট। তারা বুঝতে পারছে আমেরিকার এই নতুন রূপের বিরুদ্ধে কথা বলার সাহস বা শক্তি কোনোটাই তাদের নেই। ইউরোপের এই আতঙ্কের মূল কারণ মাদুরোর গ্রেপ্তার নয়, কারণ হল এই অপারেশনের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুক্তি। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যা বলেছেন তা শুনে ইউরোপীয় আমলাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেছে। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন আমার নেই। আমাকে থামানোর মতো একমাত্র শক্তি হল আমার নিজের নৈতিকতা। তিনি আরও যুক্তি দেখিয়েছেন, ভেনিজুয়েলা থেকে গ্যাং মেম্বাররা আমেরিকায় ঢুকছিল, মাদক আসছিল, তাই আমি এটা করেছি। এটা আমার জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই একটি কথাই ইউরোপের 80 বছরের বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে। ইউরোপীয় ইউনিয়ন নামক পুরো ব্যবস্থাটি দাঁড়িয়ে আছে রুলস বা আইনের উপর। ব্রাজিলস থেকে প্রতি বছর হাজার হাজার আইন তৈরি হয়, যা 27টি দেশকে এক সুতোয় বেঁধে রাখে। তারা বিশ্বাস করে পৃথিবী চলবে আইনের শাসন দিয়ে, গায়ের জোর দিয়ে নয়। কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যখন বলেন, আমি আইন মানি না, আমি আমার ইচ্ছে মতো চলব, তখন ইউরোপের অস্তিত্বই সংকটের মুখে পড়ে যায়। একে বিশ্লেষকরা বলছেন জঙ্গল ল বা জঙ্গলের আইন।
যেখানে শক্তিশালী প্রাণীটি যা খুশি তাই করতে পারে আর দুর্বলদের কেবল মেনে নিতে হয়। যে কারণে ইউরোপীয় নেতাদের ভয়টা এখন আর ভেনিজুয়েলা নিয়ে নয়, তাদের ভয় নিজেদের নিয়ে। আজ ট্রাম্প জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছেন। কাল যদি তিনি বলেন জার্মানি বা ফ্রান্সের কোনো নীতি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি, তবে তিনি সেখানেও হস্তক্ষেপ করবেন না, তার নিশ্চয়তা কি? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যিনি বর্তমানে নিজের দেশেই রাজনৈতিকভাবে কোণঠাসা, তিনি সতর্ক করে বলেছেন আমেরিকা বিশ্বকে নিজেদের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বা প্রভাব বলয়ে ভাগ করতে চাইছে। এটি এক ধরনের নতুন ঔপনিবেশিকতা। কিন্তু ম্যাক্রো বা ইউরোপের অন্য নেতাদের এই হাহাকার শোনার মতো কেউ নেই। মাদুর অপারেশন প্রমাণ করে দিয়েছে ট্রাম্পের নিউ ওয়ার্ল্ড অর্ডারে মিত্র বা শত্রু বলে কিছু নেই, আছে কেবল আমেরিকার স্বার্থ। আর সেই স্বার্থের সামনে আন্তর্জাতিক আইন এখন কেবলই একটি কাগুজে দলিল মাত্র। ইউরোপ হঠাৎ আবিষ্কার করল তারা এক হিংস্র বাঘের খাঁচায় আটকা পড়েছে, আর সেই বাঘের নাম আমেরিকা। বিশ্বের মানচিত্রে উত্তর মেরুর দিকে তাকালে টেক্সাসের চেয়ে 3 গুণ বড় এক বিশাল সাদা ভূখণ্ড চোখে পড়ে। বরফে ঢাকা এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড। ডেনমার্কের মালিকানাধীন দ্বীপটি নেটোর ভূকৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন এই মানচিত্রের দিকে তাকান, তিনি সেখানে কোনো মিত্র দেশের ভূখণ্ড দেখেন না। তিনি দেখেন একটি রিয়েল এস্টেট অপরচুনিটি বা আবাসন ব্যবসার সুযোগ। তার চোখে গ্রিনল্যান্ড কোনো দেশ বা জনবসতি নয়, এটি একটি বিশাল ল্যান্ড প্রজেক্ট যা তিনি আমেরিকার পতাকা তলে আনতে চান। 2019 সালে ট্রাম্প যখন প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, তখন বিশ্বজুড়ে হাসাহাসি হয়েছিল। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসন প্রস্তাবটিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু 2026 সালের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবার ট্রাম্প আর অনুরোধ করছেন না, তিনি দাবি করছেন, এবং তার এই দাবির পেছনের যুক্তিগুলো ইউরোপের অস্তিত্বের জন্য এক ভয়াবহ বার্তা বহন করছে। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প যা বলেছেন তা আধুনিক কূটনীতির ইতিহাসে বিরল। তিনি বলেছেন, মালিকানা বা ওনারশিপ খুব গুরুত্বপূর্ণ। লিজ নেয়া বা চুক্তির চেয়ে মালিকানা আপনাকে এমন কিছু মনস্তাত্ত্বিক সুবিধা দেয় যা অন্য কিছুতে পাওয়া যায় না। বিশ্লেষকরা এই বাক্যটিকেই ট্রাম্পের নিউ ওয়ার্ল্ড অর্ডারের মূল মন্ত্র হিসেবে দেখছেন। কেন? কারণ 1951 সালের চুক্তি অনুযায়ী আমেরিকার ইতোমধ্যেই গ্রিনল্যান্ডের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি আছে। তারা চাইলেই সেখানে সেনা বাড়াতে পারে। কিন্তু ট্রাম্পের কাছে ব্যবহারের অনুমতি যথেষ্ট নয়, তিনি চাইছেন মালিকানা। ট্রাম্পের যুক্তি হল চুক্তির কাগজ ছিঁড়ে ফেলা যায়, মিত্রতা ভেঙে যেতে পারে, কিন্তু জমির দলিল যার হাতে ক্ষমতা তার। তিনি বলেছেন গ্রিনল্যান্ডের মালিকানা তার কাছে মনস্তাত্ত্বিক সাফল্যের জন্য প্রয়োজন। ভাবুন একবার, একজন মার্কিন প্রেসিডেন্টের মনস্তাত্ত্বিক তৃপ্তি বা সাফল্যের অনুভূতির জন্য একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে হবে। এটি আর ভূরাজনীতি নেই, এটি হয়ে দাঁড়িয়েছে এক ব্যক্তির ইগোর লড়াই। ট্রাম্প নিজেকে লুইজিয়ানা পারচেজ বা আলাস্কা কেনার মতো ঐতিহাসিক ঘটনার নায়কদের কাতারে দেখতে চান। তিনি চান ইতিহাসে লেখা থাকুক ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে গ্রিনল্যান্ড উপহার দিয়েছিলেন। তবে পাগলামির পেছনেও আছে ঠান্ডা মাথার হিসেব। ট্রাম্প জানেন আগামী দিনের যুদ্ধ হবে আর্কটিক বা সুমেরু অঞ্চলে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে নতুন নতুন সমুদ্রপথ তৈরি হচ্ছে। রাশিয়া এবং চীন এই অঞ্চলে তাদের প্রভাব বাড়াচ্ছে। এদিকে গ্রিনল্যান্ডের মাটির নিচে আছে অফুরন্ত খনিজ সম্পদ, লিথিয়াম, ইউরেনিয়াম এবং রেয়ার আর্থ মেটাল, যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। চীন এখানে বিনিয়োগ করতে মরিয়া। ট্রাম্পের দর্শন হল, আমার বাড়ির উঠোন আমি অন্য কাউকে ব্যবহার করতে দেব না। তিনি মনে করেন নেটোর মিত্র ডেনমার্কের হাতে গ্রিনল্যান্ড থাকা আর চীনের হাতে থাকা দীর্ঘমেয়াদে একই ঝুঁকির কারণ হতে পারে। কারণ ইউরোপ দুর্বল, তারা চীনের টাকা বা রাশিয়ার চাপের কাছে নতি স্বীকার করতে পারে। তাই ট্রাম্পের সমাধান কিনে নাও অথবা দখল করো। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি আসে যখন সাংবাদিকরা ট্রাম্পকে একটি সোজা প্রশ্ন করেন। তারা জানতে চান আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, গ্রিনল্যান্ড পাওয়া নাকি নেটোকে রক্ষা করা। যে কোনো সাধারণ মার্কিন প্রেসিডেন্ট এক বাক্যে বলতেন নেটো, কারণ নেটো হল পশ্চিমা নিরাপত্তার ভিত্তি। কিন্তু ট্রাম্প সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি বলেন এটি হয়তো একটি বাছাই বা চয়েসের বিষয় হতে পারে। ইউরোপীয় নেতাদের জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে। ট্রাম্প পরোক্ষভাবে হুমকি দিলেন যদি ডেনমার্ক বা ইউরোপ গ্রিনল্যান্ড না দেয়, তবে তিনি নেটোর 5 নং অনুচ্ছেদ বা যৌথ নিরাপত্তার প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারেন। অর্থাৎ আসলে ইউরোপের নিরাপত্তার বিনিময়ে তিনি গ্রিনল্যান্ড চাইছেন। এখন ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে, কিন্তু তাদের হাত পা বাঁধা।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন একটি দার্শনিক উক্তি করেছেন, আইন শক্তির চেয়ে বড়। কিন্তু ট্রাম্পের আমেরিকার সামনে এই কথাটি এখন অন্তঃসারশূন্য শোনায়। ট্রাম্প প্রমাণ করেছেন তার কাছে আইন নয়, শক্তি এবং মালিকানাই আসল। তিনি ডেনমার্ককে তথা পুরো ইউরোপকে একটি বার্তা দিয়েছেন, তোমরা আমার মিত্র হতে পারো, কিন্তু দিন শেষে তোমরা আমার প্রজা। আমি যা চাইব তা আমাকে দিতে হবে। গ্রিনল্যান্ড ইস্যুটি প্রমাণ করে ট্রাম্পের এই মেয়াদে আমেরিকা আর গ্লোবাল কপ বা বিশ্ব পুলিশ নয়। আমেরিকা এখন এক গ্লোবাল ল্যান্ডলর্ড বা জমিদার, যে তার সীমানা বাড়াতে যে কোনো নিয়ম ভাঙতে প্রস্তুত। যুদ্ধ মানে কি কেবল ট্যাঙ্ক, মিসাইল আর যুদ্ধবিমান? আধুনিক ভূরাজনীতিতে যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে। এখন সবচেয়ে বড় যুদ্ধটি হচ্ছে মস্তিষ্কের যুদ্ধ, আদর্শের যুদ্ধ। আর এই যুদ্ধের ময়দান এখন খোদ ইউরোপের রাজপথ এবং পার্লামেন্ট। ডোনাল্ড ট্রাম্পের নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি সামরিক নয়, বরং এটি রাজনৈতিক ও আদর্শিক। গ্রিনল্যান্ড কেনা বা মাদুরোকে তুলে আনা, এসবই হল শক্তির প্রদর্শন। কিন্তু ইউরোপকে ধ্বংস করার জন্য ট্রাম্প যে কৌশলটি নিয়েছেন তা গ্রিক পুরাণের সেই ট্রোজান হর্সের মতো। তিনি ইউরোপের দুর্ভেদ্য প্রাচীরের ভেতরেই নিজের সৈন্য তৈরি করছেন। আমেরিকার নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি NSS এর পাতায় এমন একটি লাইন লুকিয়ে আছে যা ইউরোপীয় ইউনিয়নের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। দলিলে স্পষ্টভাবে বলা হয়েছে, ইউরোপের বর্তমান গতিপথ পরিবর্তন করার জন্য ইউরোপীয় দেশগুলোর ভেতরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই একটি বাক্য পুরো ইউরোপীয় রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। এর অর্থ অত্যন্ত গভীর এবং বিপজ্জনক। এর মানে হল আমেরিকা এখন আর ইউরোপের নির্বাচিত সরকারগুলোর বন্ধু নয়, বরং ওয়াশিংটন এখন ইউরোপের সেই সব বিরোধী শক্তিকে মদত দেবে যারা ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে ভেঙে ফেলতে চায়। এতদিন আমেরিকা গণতন্ত্র প্রচারের নামে অন্য দেশে হস্তক্ষেপ করত, আর এখন ট্রাম্পের আমেরিকা জাতীয়তাবাদ বা প্যাট্রিয়টিজমের নামে ইউরোপের লিবারেল বা উদারপন্থী সরকারগুলোর পতন ঘটাতে চাইছে। কিন্তু কেন ট্রাম্প ইউরোপের উপর এত ক্ষিপ্ত? এর উত্তর লুকিয়ে আছে গ্রেট রিপ্লেসমেন্ট থিওরির মতো বিতর্কিত মতবাদে। নতুন নিরাপত্তা দলিলে প্রচ্ছন্নভাবে একটি চরম বর্ণবাদী সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী কয়েক দশকের মধ্যে নেটোর কিছু সদস্য দেশ হয়তো আর ইউরোপীয় থাকবে না। এটি সরাসরি ইউরোপের অভিবাসন নীতি এবং জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। ট্রাম্প প্রশাসন মনে করে অভিবাসীদের কারণে ইউরোপ তার শ্বেতাঙ্গ খ্রিস্টান পরিচয় হারিয়ে ফেলছে। দলিলে একে সিভিলাইজেশনাল ইরেজার বা সভ্যতা মুছে যাওয়া বলে অভিহিত করা হয়েছে। কারিন ভন হিপ্পেল, যিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি বিষয়টিকে ব্যাখ্যা করেছেন অত্যন্ত স্পষ্টভাবে। তিনি বলছেন, এটি একটি চরম বর্ণবাদী দলিল। এর মূল বার্তা হল শ্বেতাঙ্গ খ্রিস্টান পুরুষরা আর পশ্চিমা বিশ্ব শাসন করছে না, এবং ট্রাম্প সেটা ফিরিয়ে আনতে চান। অর্থাৎ ট্রাম্পের লড়াইটা এখন আর গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের নয়, তার লড়াই এখন শ্বেতাঙ্গ সভ্যতা বনাম বাকি বিশ্ব। এই যুদ্ধে ট্রাম্প কিন্তু একা নন। ইউরোপের ভেতরেই ইতোমধ্যে তার বিশাল এক অনুগত বাহিনী তৈরি হয়েছে। ফ্রান্সের মেরিন লপেন, ইতালির জর্জিয়া মেলোনি, জার্মানির AFD পার্টি এবং হাঙ্গেরির ভিক্টর অরবান, এরা সবাই ট্রাম্পের এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের সৈনিক। এরা সবাই ইউরোপীয় ইউনিয়নের বিরোধী, এরা সবাই অভিবাসন বিরোধী, এবং এরা সবাই মনে করে ব্রাসেলসের আমলারা তাদের দেশের সার্বভৌমত্ব কেড়ে নিচ্ছে। ট্রাম্প এদেরই দেশপ্রেমিক ইউরোপীয় পার্টি বলে প্রশংসা করেছেন এবং এদের ক্ষমতায় আনতে ওয়াশিংটন থেকে কলকাঠি নাড়ছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন মিউনিখে দাঁড়িয়ে বলেন, ইউরোপের আসল শত্রু আপনাদের ভেতরই, তখন তিনি মূলত বর্তমান লিবারেল সরকারগুলোর বিরুদ্ধে এই কট্টর ডানপন্থী দলগুলোকেই উস্কে দেন। এই আদর্শিক যুদ্ধে ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার হল আমেরিকার টেক জায়ান্টরা। ইলন মাস্কের মতো বিলিয়নিয়াররা সরাসরি ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অর্থাৎ সাবেক টুইটারে খোলাখুলি পোস্ট করেছেন, ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত হওয়া উচিত এবং সার্বভৌমত্ব জাতিরাষ্ট্রগুলোর কাছে ফিরিয়ে দেওয়া উচিত। চিন্তা করুন, আমেরিকার একজন প্রভাবশালী ব্যবসায়ী, যিনি ট্রাম্প প্রশাসনের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি প্রকাশ্যে ইউরোপের পতন চাইছেন। এটি প্রমাণ করে যে আমেরিকার রাষ্ট্রযন্ত্র এবং সেখানকার কর্পোরেট জগৎ একজোট হয়ে ইউরোপের বর্তমান কাঠামো ভেঙে ফেলার মিশনে নেমেছে। সব মিলিয়ে ইউরোপ এখন এক নজিরবিহীন সংকটের মুখে। একদিকে রাশিয়ার সামরিক হুমকি, অন্যদিকে আমেরিকার আদর্শিক আগ্রাসন। ট্রাম্পের ট্রোজান হর্স কৌশল যদি সফল হয়, তবে হয়তো কোনো যুদ্ধ ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ফ্রান্স, জার্মানি বা ইতালিতে এমন সরকার ক্ষমতায় আসবে
যারা নেটোর চেয়ে ট্রাম্পের আমেরিকার প্রতি বেশি অনুগত থাকবে। ৮০ বছর ধরে যে ইউরোপকে আমরা উদারতা এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে জানতাম, সেই ইউরোপ হয়তো খুব শীঘ্রই ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, আর তার জায়গায় উত্থান ঘটবে এক বিভাজিত, বর্ণবাদী এবং কট্টর জাতীয়তাবাদী ইউরোপের। ব্রাসেলস নেটো সদর দপ্তর। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণের জন্য গঠিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ের সাম্প্রতিক বৈঠকটি ছিল ইউরোপের জন্য এক চরম হতাশার অধ্যায়। ইউরোপীয় নেতারা আশা করেছিলেন ইউক্রেনে শান্তি ফেরাতে বা রাশিয়ার আগ্রাসন থামাতে আমেরিকা একটি মিলিটারি ব্যাকস্টপ বা সামরিক গ্যারান্টি দেবে। কিন্তু বৈঠক শেষে যে যৌথ বিবৃতি এলো, সেখানে আমেরিকার কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে কিয়েভের রাস্তায় রুশ ট্যাঙ্ক চলল কিনা তা নিয়ে ওয়াশিংটনের মাথা ব্যথা নেই। ইউরোপের ঘুম হারাম হওয়ার আরও একটি বড় কারণ আছে, যা মিডিয়ার আড়ালে রয়ে গেছে। আর মাত্র ৪ সপ্তাহ, তারপরেই রাশিয়া এবং আমেরিকার মধ্যে থাকা সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে। গত ৫০ বছরে এই প্রথমবারের মতো বিশ্বের ২ পরাশক্তি কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই পরমাণু অস্ত্র তৈরি করার সুযোগ পাবে। সাংবাদিকরা যখন ট্রাম্পকে এই আসন্ন বিপদ নিয়ে প্রশ্ন করেন, তিনি কাঁধ ঝাঁকিয়ে উত্তর দেন, মেয়াদ শেষ হলে হবে, তাতে কি। ট্রাম্পের এই উদাসীনতা ইউরোপের জন্য এক মৃত্যু পরোয়ানা। কারণ যদি নতুন করে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়, তবে তার রণক্ষেত্র হবে ইউরোপ, আমেরিকা নয়। পুতিন ইতোমধ্যেই বেলারুশ এবং কালিনিনগ্রাদে পরমাণু মিসাইল তাক করে রেখেছেন। এতদিন আমেরিকার ভয়ে রাশিয়া সংযত ছিল, কিন্তু এখন ট্রাম্প নিজেই যদি বলেন আই ডোন্ট কেয়ার, তবে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। এদিকে নেটোকে অকার্যকর করার জন্য ট্রাম্প একটি অত্যন্ত চতুর কৌশল নিয়েছেন। তিনি নেটোর সদস্য দেশগুলোর উপর চাপ দিচ্ছেন তাদের জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয় করার জন্য। শুনতে মনে হতে পারে তিনি নেটোকে শক্তিশালী করতে চাইছেন, কিন্তু বাস্তবে এটি একটি ফাঁদ। বর্তমানে নেটোর লক্ষ্যমাত্রা হল ২%, যা পূরণ করতেই জার্মানি, ইতালি বা স্পেনের মতো দেশগুলো হিমশিম খাচ্ছে। সেখানে ৫% ব্যয় করা মানে এই দেশগুলোর অর্থনীতি ধসে পড়া। শিক্ষা, স্বাস্থ্য বা অবকাঠামো থেকে টাকা কেটে সেনাবাহিনীতে দেওয়া কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব নয়। ট্রাম্প খুব ভালো করে জানেন ইউরোপ এই শর্ত পূরণ করতে পারবে না, আর তখন তিনি সেই অজুহাত দেখিয়ে বলতে পারবেন, আপনারা চুক্তি মানছেন না, তাই আমেরিকাও আপনাদের রক্ষা করতে বাধ্য নয়। তিনি প্রকাশ্যে বলেছেন, আই ওয়ান্ট দেম টু শেপ আপ, অর্থাৎ আমি চাই তারা সোজা হোক। নেটোর আর্টিকেল 5, যেখানে বলা আছে একজনের উপর হামলা মানে সবার উপর হামলা, ট্রাম্পের কাছে এই আর্টিকেলের চেয়ে এখন টাকা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এই গ্রেট গেমের জটিল মনস্তাত্ত্বিক দিকটি হল রাশিয়ার প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। ট্রাম্পের মাগা বেইজ বা কট্টর সমর্থকরা ভ্লাদিমির পুতিনকে আর শত্রু মনে করে না, বরং তারা পুতিনকে দেখে শ্বেতাঙ্গ খ্রিস্টান জাতীয়তাবাদের একজন রক্ষক হিসেবে। তাদের চোখে পুতিন এমন একজন নেতা যিনি তার দেশের ঐতিহ্য, ধর্ম রক্ষা করছেন, ঠিক যেমনটা ট্রাম্প আমেরিকায় করতে চান। ফলে ইউক্রেন যুদ্ধে আমেরিকা এখন আর নীতিগতভাবে ইউক্রেনের পক্ষে নয়। নতুন নিরাপত্তা দলিলে রাশিয়াকে শত্রু হিসেবে উল্লেখ না করাটা কোনো ভুল ছিল না, এটি ছিল একটি বার্তা। বার্তাটি হল ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে আদর্শিক মিল তৈরি হচ্ছে, যেখানে ইউরোপের লিবারেল ডেমোক্রেসি বা উদারনৈতিক গণতন্ত্র এখন উভয়ের জন্যই চক্ষুশূল। ট্রাম্প দম্ভ করে বলেছেন, আমি থাকলে রাশিয়া ইউক্রেন নিতে পারত না, অথচ বাস্তবে তিনি জেলেনস্কিকে আলোচনার টেবিলে একা ছেড়ে দিয়ে পুতিনের পথই প্রশস্ত করে দিচ্ছেন। ইউরোপীয় নেতারা, বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এখন চিৎকার করে বলছেন, ইউরোপকে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা অর্জন করতে হবে। তারা বলছেন, আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সেনাবাহিনী করতে হবে। কিন্তু লর্ড রিচার্ডসের মতো সমরবিদরা জানেন এটি একটি অলীক কল্পনা। গত ৮০ বছর ধরে ইউরোপ তার নিরাপত্তার জন্য আমেরিকার ছাতার নিচে আশ্রয় নিয়েছিল। তাদের লজিস্টিক্স, গোয়েন্দা তথ্য এবং পারমাণবিক সুরক্ষা সবকিছুর চাবিকাঠি আমেরিকার হাতে। লর্ড রিচার্ডস নিষ্ঠুর সত্যটি বলে দিয়েছেন, ইইউ কোনো পরাশক্তি নয়, চাইলেও তারা রাতারাতি আমেরিকা হতে পারবে না। আমেরিকার সরে যাওয়ার অর্থ হল ইউরোপ এখন এতিম। তাকে হয়তো রাশিয়ার সাথে অপমানজনক শর্তে সন্ধি করতে হবে, নয়তো এক অসম যুদ্ধে লিপ্ত হতে হবে। নেটোর ভবিষ্যৎ এখন আর ব্রাসেলসের মিটিং রুমে নির্ধারিত হচ্ছে না, নির্ধারিত হচ্ছে ট্রাম্পের মুডের উপর। ইউরোপীয়রা এতদিন জানত তাদের সীমান্তে রাশিয়ার মতো শত্রু আছে, কিন্তু এখন তারা আবিষ্কার করল তাদের ঘরের ভেতরে যে বন্ধুটি অর্থাৎ আমেরিকা ছিল, সে আসলে বন্ধু নয়, সে এক নির্মম ব্যবসায়ী।
যে নিজের লাভের জন্য পুরো মহাদেশকে নিলামে তুলতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদ বা 2026 সালের এই সময়টি ইতিহাসের এক সন্ধিক্ষণ। এতদিন আমরা জানতাম আটলান্টিকের দুই পারের দেশগুলোর মধ্যে মূল্যবোধের মিল আছে, কিন্তু ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি সেই ধারণা ভুল প্রমাণ করেছে। এই দলিল বলছে আমেরিকার স্বার্থ এবং ইউরোপের স্বার্থ এখন আর এক নয়। ট্রাম্পের নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে কোনো অর্ডার বা শৃঙ্খলা নয়, এটি হলো জোর যার মূল্যোক্তার নীতি। এখানে আইন নয়, শক্তিই শেষ কথা। ইউরোপ এখন এক অস্তিত্ব সংকটে। একদিকে রাশিয়ার হুমকি, অন্যদিকে আমেরিকার বিশ্বাসঘাতকতা। মাঝখানে দাঁড়িয়ে আছে বিভক্ত ভীত সন্ত্রস্ত ইউরোপীয় ইউনিয়ন। মাদুরোকে অপহরণ বা গ্রিনল্যান্ড কেনার আবদার, এগুলো কেবল ট্রাম্পের খামখেয়ালি নয়, এগুলো একটি বার্তা। বার্তাটি হলো আমেরিকা এখন আর বিশ্বের পুলিশ নয়, আমেরিকা এখন বিশ্বের ডন। আর এই ডনের রাজত্বে মিত্র বলে কেউ নেই, আছে কেবল প্রজা বা অনুগত বাহিনী। ইউরোপ কি পারবে এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে, নাকি ট্রাম্পের এই মনস্তাত্ত্বিক ও আদর্শিক ঝড়ের কবলে পড়ে ভেঙে যাবে ৮০ বছরের পুরনো পশ্চিমা দুর্গ? ব্রাসেলসের তুষার ঢাকা রাজপথের মতোই ইউরোপের ভবিষ্যৎ এখন ঝাপসা ও অনিশ্চিত।